আসসালামু আলাইকুম। সকলের উপর সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের পড়াশোনা শুরু করব। তো এর আগের ক্লাসে আমি প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো বাংলা দ্বিতীয় পত্র পড়ার আগে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকাটা জরুরি, কারণ পড়তে গেলে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকলে তাহলে পড়তে ভালো লাগে, সুবিধা হয়। আজকে আমি উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। তার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। যে বেসিক জিনিসগুলো আমি একটু দেখাই দিয়ে তারপর উচ্চারণের নিয়ম আলোচনা করব। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা যেটা করি যে সব একসাথে মুখস্থ করি, আর পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই, কোনটা কখন লিখবো ঠিক করতে পারি না। তো আমি বলতেছি না যে মুখস্থ করিও না, মুখস্থ করবে, তবে সেটা একটু বুঝে বুঝে মুখস্থ করলে তাহলে পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। তার কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমরা বাংলা উচ্চারণের নিয়ম শিখবো, তার আগে কিছু বেসিক ধারণা নেই, বেসিক জিনিস জানি যাব। শুরুতে আমরা অক্ষর নিয়ে আলোচনা করব। বেসিক জিনিস কিছু জানবো। প্রথমে আমরা শিখবো অক্ষর। অক্ষর অক্ষর জিনিসটা হচ্ছে, তুমি একটা বর্ণ মানে একটা ওয়ার্ড, একটা শব্দ উচ্চারণ করার সময় নিঃশ্বাস না থামিয়ে যতটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারবে সেইটা একটা অক্ষর। অর্থাৎ একটা ওয়ার্ড, একটা শব্দ নিঃশ্বাস না থামিয়ে যতটুকু পর্যন্ত উচ্চারণ করা যায়। একটা এক্সাম্পল দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এখন মনে করো যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ এই যে বাংলাদেশ শব্দটা আছে, এটা তুমি যখন উচ্চারণ করো, তুমি একটু লক্ষ্য করো আমরা কিভাবে উচ্চারণ করি। বাংলাদেশ, আমি নিঃশ্বাস না থামিয়ে বাং এই শব্দটা একসাথে উচ্চারণ করছি, এইটা একটা অক্ষর। আবার লা বলে একটু থামছি, এই লা শব্দটা একবার উচ্চারণ করছি, একটু থামছি, এটা আরেকটা অক্ষর। দেশ, এইটা উচ্চারণটা আবার থামছি, এইটা আরেকটা অক্ষর। তাহলে তোমরা দেখো যে এই যে বাং একটা অক্ষর, লা আরেকটা অক্ষর, দেশ আরেকটা অক্ষর। তাহলে আমাদের বাংলাদেশ শব্দটার মধ্যে তিনটা অক্ষর আছে। তোমরা কি অক্ষর জিনিসটা আসলে বুঝতে পারছো? যে একটা বর্ণের মধ্যে, একটা শব্দের মধ্যে নিঃশ্বাস না থামিয়ে যতটুকু পর্যন্ত একসাথে উচ্চারণ করা যায় ওইটুকুকে বলা হয় একটা অক্ষর। যেমন আমাকে বাং উচ্চারণ করে একবার থামতে হয়েছে, বাং উচ্চারণ করার মাঝখানে কিন্তু আমাকে থামতে হয় নাই, উচ্চারণ করার পর থামতে হয়েছে, তার মানে এইটা একটা অক্ষর। আবার লা একবার উচ্চারণ হয়েছে, ওইটা আরেকটা অক্ষর। আবার দেশ আরেকবার উচ্চারণ হয়েছে, ওইটা আরেকটা অক্ষর। তাহলে আমাদের এই শব্দটার মধ্যে তিনটা অক্ষর আছে। এখন আমাদের যদি বলে যে বাংলাদেশ শব্দটির সঠিক উচ্চারণ লেখো, উচ্চারণ লিখতে বলছে, সঠিক উচ্চারণ লিখতে বলছে, তাহলে তুমি যে কাজটা করবে সেটা দেখো। তুমি একটু লক্ষ্য করো, আমরা প্রথম অক্ষরটা অর্থাৎ বাং এই অক্ষরটা উচ্চারণ করার পর কি আমরা নিঃশ্বাস চালু রাখতে পারি নাকি পারি না? বাং নিঃশ্বাস থেমে যায়, নিঃশ্বাস যখন থেমে যাবে সেই শব্দটার নিচে এভাবে একটা হসন্ত দিতে হয়। বোঝাতে পারলাম? তারপরের অক্ষরটা দেখো লা, লা উচ্চারণ করে কি আমাদের থামতে হয় নাকি টেনে নিয়ে যাওয়া যায়? অর্থাৎ উচ্চারণ করে মানে নিঃশ্বাস দীর্ঘ নিয়ে যাওয়া যায়, লা এভাবে কিন্তু টান দিয়ে মানে বলা যায়, যার কারণে এটা কিন্তু নিচে হসন্ত দেওয়া যাবে না। আবার তুমি লক্ষ্য করো, দেশ যখন আমি উচ্চারণ করব, দেশ বলে কিন্তু থামতে হয়, আমি কিন্তু দেশ শব্দটা উচ্চারণ করার পর টান মানে টেনে অনেক দূর পর্যন্ত উচ্চারণ করতে পারি না, অনেক সময় ধরে উচ্চারণ করতে পারি না। যেমন আগেরটা লা যখন ছিল, লা কিন্তু আমি অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে পারছি, যেমন লা এভাবে কিন্তু আমি টানতে পারতেছি। বাট দেশ যখন আমি উচ্চারণ উচ্চারণ করতেছি তখন কিন্তু টানতে পারতেছি না, যার কারণে এখানে আবার একটা চিহ্ন দিতে হবে। এটাই হচ্ছে উচ্চারণ লেখার নিয়ম।
অর্থাৎ উচ্চারণ করার সময় যেখানে থামবে সেখানে হসন্ত দিবে, আর যেখানে থামা লাগে না, নিঃশ্বাস অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, সেটার নিচে হসন্ত দিতে হবে না। আচ্ছা, আমরা সামনে যখন এগুলো আরও প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমাদের অক্ষর। আচ্ছা, আর দুইটা শব্দ সম্পর্কে আমি ধারণা দিয়ে উচ্চারণের নিয়ম শুরু করবো। দুইটা শব্দ আমাদের সামনে লাগবে যখন আমরা উচ্চারণের নিয়ম করবো। একটা হচ্ছে আদ্য, আরেকটা হচ্ছে অন্ত। আদ্য এই কথাটার অর্থ হচ্ছে শুরুতে। শুরুতে। অন্ত এই কথাটার অর্থ হচ্ছে শেষে। আদ্য কথাটা যেখানে থাকবে সেখানে বুঝে নিতে হবে ওইটা শুরু নির্দেশ করে, এবং অন্ত যে কথাটা যেখানে থাকবে সেটা শেষ নির্দেশ করে। তো এই ছিল আমাদের কিছু ধারণা যেগুলো আমাদের উচ্চারণের নিয়ম পড়ার সময় লাগবে। এখন আমরা মেইন পড়াশোনায় চলে যাই। চলো, আজকে আমি বফলা উচ্চারণের নিয়মটা নিয়ে আলোচনা করবো। উচ্চারণের অনেক নিয়ম আছে, যেমন বফলা, মফলা, জফলা, তারপরে স্বরেও এ, অনেক নিয়ম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে বুঝে বুঝে শিখবো, তাহলে মনে থাকবে। তো আজকে আমি বফলার উচ্চারণটা নিয়ে আলোচনা করবো। বফলা উচ্চারণের নিয়ম। বফলা উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম আমরা যখন পড়ব তখন সরাসরি আমরা মুখস্থ করব। সরাসরি মুখস্থ না করে আগে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো, তারপরে নিয়মটা লিখবো। উদাহরণ দিয়ে আগে আমরা বুঝবো। তো প্রথম নিয়মটা আমি আগে লিখে দিই। দেখো, নিয়ম নাম্বার 1। শব্দের শুরুতে বফলা যুক্ত থাকবে। যুক্ত থাকলে বফলার উচ্চারণ হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এই কথাটা কি বুঝতে হবে? শব্দের শুরুতে বফলা যুক্ত থাকলে বফলার উচ্চারণ হবে না। অর্থাৎ যে কোনো একটা শব্দ, যে কোনো শব্দ হতে পারে, একটা শব্দ, এই শব্দের শুরুতে অর্থাৎ প্রথম যে বর্ণটা থাকবে সেই বর্ণের মধ্যে যদি বফলা থাকে তাহলে ওই বফলাটার উচ্চারণ হবে না। এটা না বোঝার তেমন কিছুই নেই। যদি শব্দের প্রথম বর্ণটায় যদি তোমার বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলাটা উচ্চারিত হবে না। কিরকম? যেমন মনে করো যে স্বদেশ। স্বদেশ প্রথম অক্ষরটা লক্ষ্য করো, প্রথম বর্ণটা এখানে দন্ত স প্লাস ব, এই দুইটা আছে না? কিন্তু এখানে বফলাটা উচ্চারণ হবে না। আমরা কি স্বদেশ এভাবে উচ্চারণ করি? না, আমরা স্বদেশ সরাসরি উচ্চারণ করি। তাহলে এখানে আমরা উচ্চারণটা লিখব এভাবে, স্বদেশ। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমরা অক্ষর যখন পড়লাম, অক্ষর পড়ার সময় আমরা এটা দেখছিলাম যে যেখানে থামতে হয় সেখানে নিচে হসন্ত দিতে হয়।
স্বদেশ, থেমে যেতে হইতেছে। স্বদেশ কিন্তু আমরা টেনে অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে পারি না, যার কারণে আমরা স্বদেশে নিচে এভাবে একটা হসন্ত দেব। এই হচ্ছে তোমার সঠিক উচ্চারণ লেখার নিয়ম। তাহলে আমরা পরীক্ষা খাতায় এভাবে নিয়মটাকে লিখবো, তারপর একটা উদাহরণ দেবো বা দুইটা উদাহরণ দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে যেই কথাটা আমি বলতে মানে নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে শুরুতে যে বর্ণটা থাকবে সেটার সাথে যদি ব যুক্ত থাকে বা ব ফলা যুক্ত থাকে, তাহলে ওই বটার উচ্চারণ হবে না বা ওই ব ফলাটার উচ্চারণ হবে না। যেমন এই যে স্বদেশ ছিল, স ব দেশ, এভাবে কিন্তু আমরা উচ্চারণ করি না, আমরা ডিরেক্ট উচ্চারণ করি কি স্বদেশ। তাহলে ব ফলার উচ্চারণটা হয়নি, কারণ কি এটা শব্দের শুরুতে ছিল। তোমরা তোমাদের ফোনের ভলিউমটা একটু বাড়ায় নাও, কারণ আমার সাউন্ডটা একটু লো হইতেছে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর নিয়ম শিখবো। ভালো করে মনে রাখবো, ঠান্ডা মাথায়। শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে, প্রথমটা শিখছিলাম শব্দের শুরুতে ছিল, এবার আমরা শিখবো শব্দের মাঝে বা শেষে। এটাকে মনে রাখতে চাবে না, প্রথমটা শুরুতে, তারপর একটা মাঝে এবং শেষে, সিরিয়ালি আছে। শেষে যদি ব ফলা যুক্ত থাকে, তাহলে ব ফলার উচ্চারণ হয় না। তাহলে তোমরা এখন বলবো যে আগের নিয়ম আর এই নিয়মের মধ্যে তাহলে পার্থক্য কি? আগের নিয়ম আর এই নিয়মের মধ্যে পার্থক্য হচ্ছে, শুরুটায় ব ফলা যদি শব্দের প্রথমে যুক্ত থাকে তাহলে সেটার উচ্চারণ হয় না। ক্লিয়ার? এখন 2 নম্বর নিয়মের মধ্যে মাঝে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ওই ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু ব ফলা যুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয়। দ্বিত্ব মানে হচ্ছে দুইবার, অর্থাৎ মাঝে বা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে যে শব্দটার সাথে ব ফলা যুক্ত থাকবে ওটা দুইবার উচ্চারিত হবে, এটাই নিয়ম। যেমন বিশ্বাস, এটা আমরা যখন উচ্চারণ করি তখন উচ্চারণ করি যে বিষ এবং শ্বাস, ব ফলা নিজে উচ্চারণ হয় নাই, কিন্তু তালব্য শকে দুইবার উচ্চারণ করাইছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে মাঝে এবং শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ব ফলা নিজে উচ্চারণ হয় না, কিন্তু যার সাথে যুক্ত থাকে তাকে দুইবার খাটায় নেয়, অর্থাৎ দুইবার উচ্চারণ হয়। তাহলে এটার উচ্চারণটা হবে কি? বিষ শ্বাস। বিষ শ্বাস, তাহলে বিষ উচ্চারণটা আমাকে থামতে হইতেছে, যার কারণে দিয়ে দিলাম আমি হসন্ত। কিন্তু শ্বাস এটা উচ্চারণকে আবার আমাকে থামতে হইতেছে, এখানে আবার দিয়ে দিলাম হসন্ত। অর্থাৎ আমরা উচ্চারণ করতে গিয়ে যেখানে থামবো সেখানে হসন্ত দেব। তোমরা দেখো, বিশ্বাস, আমরা বিশেষ উচ্চারণ করতে বিষ থামতে হইতেছে বা শ্বাস থামতে হইতেছে, তাহলে এখানে দুইটা অক্ষর আছে, দুইটা অক্ষরের থামতে হয়েছে, যার কারণে হসন্ত দিয়ে দেবো, ব্যাস এটাই নিয়ম। তাহলে 2 নম্বর নিয়মটা কি? বারবার বলতেছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা থাকে, ব ফলা নিজে উচ্চারণ হয় না, কিন্তু যার সাথে যুক্ত থাকে তাকে দুইবার উচ্চারণ করায়। বোঝা গেল? আচ্ছা,
এবার আমরা 3 নম্বর নিয়মে আসি, ছোট্ট একটা নিয়ম। বয়ে অর্থাৎ বয়ের মধ্যে এবং ময়, আগে আমি লিখি তারপর বুঝাচ্ছি। ব ফলা থাকলে বয়ে এবং ময়ে ব ফলা উচ্চারণ হয় না, সরি, বয়ে এবং ময়ে যদি ব ফলা থাকে তাহলে ওই উচ্চারণ, ওখানে ব ফলা উচ্চারণ হবে। ব ফলার উচ্চারণ বহাল থাকে। এটা আবার কি জিনিস? সেখানে মানে এই জিনিসটা হচ্ছে যে দুইটা ব যদি একসাথে থাকে অথবা ময়ের সাথে যদি ব থাকে, পার্ট কিন্তু দুইটা, ভালো করে লক্ষ্য করো, ঠান্ডা মাথায় ভালো করে লক্ষ্য করো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। ব এর সাথে যদি আরেকটা ব থাকে, দুইটা ব একসাথে, দুইটা ব একসাথে, অথবা ম এর সাথে হচ্ছে ব, বয়ের সাথে যদি ব থাকে অথবা ময়ের সাথে যদি ব থাকে, তাহলে সেইখানে বর উচ্চারণ হয়। তেমন কিন্তু কঠিন কিছুই না। একটা উদাহরণ দেখো, যেমন মনে করেছো 90, 90, এই যে 90টা আছে, এটা যখন আমরা উচ্চারণ করি 90, দুইটা ব উচ্চারণ হয়েছে না, তার মানে ব ফলার উচ্চারণ বহাল আছে, মানে ব ফলার উচ্চারণ হইতেছে, বহাল আছে কথাটার অর্থ হচ্ছে হইতেছে যেটা। তাহলে দেখো 90, দেখো 90, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল, তো কিছু মনে করো না। দেখো আমাদের এই যে 90 শব্দটা আছে, 90 যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু দুইটা বই উচ্চারণ হইতেছে, ভালো করে বোঝো। 90 যখন আমরা উচ্চারণ করতেছি তখন দুইটা বই উচ্চারণ হইতেছে, 90 দুইটা বই উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ব ফলার উচ্চারণটা চলতেছে, ব ফলার উচ্চারণ হচ্ছে। তোমরা 1 এবং 2 এই দুইটা নিয়ম যদি দেখো, সেখানে কিন্তু ব ফলার উচ্চারণ হয়নি, ব ফলা শুরুতে থাকলেও ব ফলার উচ্চারণ হয়নি, মাঝে বা শেষে থাকলেও ব ফলার উচ্চারণ হয়নি। 3 নম্বর নিয়মে এসে ব ফলার উচ্চারণ হবে, কখন কখন হবে? যখন দুইটা ব একসাথে থাকবে অথবা দুইটা, সরি, ম এবং ব একসাথে থাকবে। ম এবং ব একসাথে থাকলে ব ফলার উচ্চারণ হবে, এবং দুইটা ব যদি একসাথে থাকে সেক্ষেত্রেও ব ফলার উচ্চারণ হবে। যেমন এই যে উদাহরণ 90, দুইটা ব একসাথে আছে, 90, দুইটা বয়েরই উচ্চারণ হইতেছে। নব উচ্চারণ যে আমাদের থামতে হইতেছে, এখানে একটা হর্ষন্ত দেবো, বই উচ্চারণ করে আবার থামতে হইতেছে, আবার একটা হর্ষন্ত দেবো, নব বই, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন বয়ের মানে বয়ের উদাহরণ দেখলাম, এখন একটা ময়ের উদাহরণ দেখি। মনে করো যে তোমরা সম্বোধন, সম্বোধন, এই যে এখানে লক্ষ্য করো, ময় ব, ম আর ব একসাথে আছে, ঠিক আছে না? আমরা এটা যখন উচ্চারণ করব, এটা কিভাবে উচ্চারণ করা হয় জানো? সম্বোধন, আমরা কিন্তু সম্বোধন করি, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা, সঠিক উচ্চারণটা হচ্ছে সম্বোধন, এভাবে সম্বোধন। তোমরা এখন লক্ষ্য করে দেখো যে ম এবং ব যখন একসাথে আছে তখন ময়ের উচ্চারণ হইতেছে, আবার কিন্তু বয়ের উচ্চারণ যে হয়নি এমনটা না, বয়ের উচ্চারণ হইতেছে। ঠিক সেই কথাটাই আমাদের নিয়মের মধ্যে বলছে, যদি ব দুইটা ব একসাথে থাকে অথবা দুই ম এবং ব একসাথে থাকে, সেই ক্ষেত্রে ব ফলার উচ্চারণ হবেই। যেমন এই যে ম এবং ব একসাথে আছে, সম উচ্চারণ হয়েছে একবার,
ব দিয়ে আরেকবার বোধন উচ্চারণ হয়েছে, তার মানে বয়ের উচ্চারণ হইল, এটাই নিয়ম। তাহলে সম উচ্চারণটা আমাকে থামতে হয়েছে, একটা অসন্ত বোধন আবার থামতে হইতেছে আরেকটা অসন্ত। তো এটা হচ্ছে আমাদের সঠিক তোমার উচ্চারণ লেখার নিয়ম। ওকে, আচ্ছা তোমরা যদি কোথাও না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের কমেন্ট কোথাও না বুঝলে যদি কমেন্ট করো, সেটা ডাউট সলভিং ক্লাস তোমরা তৎক্ষণাৎ না হলেও খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবে। তাই অবশ্যই কমেন্ট করে তোমাদের সমস্যা জানাবা, আমি ডাউট সলভিং ক্লাস দিয়ে অবশ্যই সেটা সলভ করে দেবো যদি আমার সাধ্যের মধ্যে থাকে বোঝানো। আচ্ছা এবার 4 নম্বর নিয়ম, উদ উপসর্গযুক্ত। আচ্ছা আমি আগে লিখি, উদ উপসর্গ যুক্ত, উদ উপসর্গ সরি উদ উপসর্গ যুক্ত না, উদ উপসর্গের সাথে ব ফলা থাকলে ব ফলার উচ্চারণ অবিকৃত হয়। অবিকৃত থাকে বা হয় একই জিনিস। অর্থাৎ এখানে কি বুঝেছে দেখো, উদ উপসর্গের সাথে ব ফলা থাকলে ব ফলার উচ্চারণ অবিকৃত হয়। অবিকৃত শব্দটার অর্থ হয় তোমরা জানো, অবিকৃত মানে হচ্ছে মানে প্রকৃত থাকে, উচ্চারণটা পরিবর্তন হয় না, বয়ের উচ্চারণ বয়ের মতোই হবে, অন্য কারোর মতো হবে না। আমাদের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে, অনেক সময় একটা অক্ষর আরেকটা অক্ষরের মতো করে উচ্চারণ হয়, অনেক সময় অক্ষরটা উচ্চারণ হয় না, আবার অনেক সময় অক্ষরটা উচ্চারণ হয়। তিনটা টার্ম, প্রথমত অক্ষরটা উচ্চারণ হয় না, অক্ষরটা অন্য অক্ষরের মতো করে উচ্চারণ হয়, আবার অক্ষরটা উচ্চারিত হয় নিজের মতো করে। এই যে নিজের মতো করে যখন উচ্চারিত হয় সেটাকে বলা হয় অবিকৃত উচ্চারণ। তো উদ উপসর্গ যখন থাকবে তখন ব ফলা, উদ উপসর্গের সাথে যদি ব ফলা থাকে, উদ উপসর্গটা কি আমি উদাহরণ দেওয়ার সময় বুঝাই দেবো। উদ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ওই ব ফলাটার অবিকৃত উচ্চারণ হয়। একটা উদাহরণ দেখো, যেমন উদ্বেগ, উদ্বেগ, এই যে দয় ব, আর এই যে উদ, এটা একটু বিশ্লেষণ করে লিখি, বিশ্লেষণ করে এটা যদি লেখো তাহলে উদ দ, তুমি এখানে মানে দ লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। আমি এখানে উদ লিখছি, তুমি যদি এটা লেখো তাও হবে, যদি এখানে এটা লেখো তাও ঠিক আছে। আচ্ছা যেহেতু আমি উদ দিয়ে লেখাচ্ছি, এটা দিয়ে লেখি দ দিই, উদ, তারপরে এখানে আসছে দেখ। কিন্তু হ্যাঁ আমাদের মানে আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা এটাই উচ্চারণ করি, উদ্বেগ, এটা উচ্চারণ করি না মানে সাধারণত, কিন্তু ভুল হয় এখানে, আমাদের উচ্চারণটা হবে উদ্বেগ, উদ্বেগ। এই যে উদ শব্দটা, এটারই কথা বলছিলাম নিয়মের মধ্যে, উদ কোনো শব্দের শুরুতে যদি এই যে উদ কথাটা যুক্ত থাকে, উদ একটা উপসর্গ, উপসর্গ শব্দের শুরুতে যুক্ত হয়, তাহলে উদ উপসর্গটা কোনো শব্দের শুরুতে যদি যুক্ত থাকে তাহলে যুক্ত থাকে, এবং যদি ওই উদ উপসর্গের সাথে যদি ব ফলা যুক্ত থাকে, উদ আছে তার সাথে ব ফলা আছে, মাথা ঠান্ডা করো, মাথা যদি
বেশি উত্তেজিত হয়ে যাও তাহলে কিন্তু মাথায় ঢুকবে না। ভালো করে দেখো, উদ এটা যেখানে আছে তার সাথে যদি ব ফলা থাকে, উদের সাথে যদি ব ফলা থাকে তাহলে ওই ব ফলাটা উচ্চারিত হবে। উদের সাথে ব ফলা থাকলে ব ফলা উচ্চারণ হবে, সহজ ভাষায়। আবার বলি, উদ এটা যদি কোনো শব্দের মধ্যে থাকে আর তার সাথে যদি ব ফলা থাকে, ব থাকে, তাহলে ওই বটা উচ্চারণ হবে। সহজ ভাষায় বললাম। তাহলে এই যে উদ, দয়ের সাথে উদের সাথে কিন্তু ব যুক্ত আছে, যে ব যুক্ত আছে, উদ ব, এই যে ব, উদ বেগ, উদ বেগ। তাহলে তোমাদের এইটা মনে করো যে উচ্চারণ হবে কিভাবে, এই উদ্বেগই থাকবে, তবে তোমার এটা মানে আলাদা করে লেখা যাবে না, একসাথে লিখতে হবে। উদ বেগ। আর তোমরা একটা লক্ষ্য করো যে উদ উচ্চারণকে আমাকে থামতে দিতেছে, এই যে এখানে একটা অপশন, তো বেগ উচ্চারণকে আবার থামতে দিতেছে একটা অপশন, বুঝলা? এটাই হচ্ছে তোমাদের সঠিক উচ্চারণ লেখার একটা নিয়ম। অর্থাৎ যেই যেই মনে করো যে শব্দের মধ্যে উদ কথাটা আছে, ওইখানে যদি ব ফলা থাকে তাহলে ওই ব ফলাটা উচ্চারণ হবে। ব্যাস হয়ে গেল নিয়ম। এটাই হচ্ছে তোমাদের নিয়ম। আচ্ছা, এখন আমরা 5 নম্বর নিয়মে দেখব। 5 নম্বর নিয়ম, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এখানে ব্যঞ্জন না, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। বুঝাচ্ছি, আমি লেখার পর বুঝাচ্ছি। যুক্ত ব্যঞ্জনের যুক্ত ব্যঞ্জনের সাথে যদি ব ফলা যুক্ত হয় তাহলে ব ফলা অনুচ্চারিত থাকে। আচ্ছা, কথাটার অর্থ দেখো, যুক্ত ব্যঞ্জনের সাথে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যখন থাকবে, ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলাটা অনুচ্চারিত থাকে, মানে উচ্চারণ হয় না। শুরুটা তুমি লক্ষ্য করো, মানে শব্দের শুরুতে যখন ব ফলা ছিল তখন কিন্তু উচ্চারণ হয়নি, শেষে মানে মধ্যে এবং শেষে যখন থাকছে তখন উচ্চারণ হয়নি, কিন্তু যার সাথে ছিল তাকে 2 বার উচ্চারণ করেছে। 2 নম্বর নিয়ম এটা। 3 নম্বর নিয়মে এসে তুমি লক্ষ্য করো যে তোমার এখানে ব এবং ম, দুইটা ব যখন একসাথে ছিল এবং ম এর সাথে যখন ব ছিল তখন ব ফলা উচ্চারণ হয়েছে, ঠিক আছে? তারপর এটা কি, উদ, এই কথাটার সাথে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ওই ব ফলাটা উচ্চারণ হয়েছে। এইবার এসে দেখো, যুক্ত ব্যঞ্জনের সাথে যখন ব ফলা যুক্ত থাকবে তখন ব ফলা উচ্চারণ হবে না। বুঝতে পারলাম? সরি। আচ্ছা, তোমরা এখন একটা উদাহরণ দিয়ে দেখো। দ্বন্দ্ব, দ্বন্দ্ব কথাটার মধ্যে দ এর সাথে কিন্তু ব আছে। আমরা যখন দ্বন্দ্ব উচ্চারণ করি তখন কি আমরা ব উচ্চারণ করি দ বন্ধ এভাবে উচ্চারণ করি না, বয়ের উচ্চারণটা অফ থাকে। এই বয়ের উচ্চারণটা অফ থাকে, আমরা উচ্চারণ করি দ্বন্দ্ব, এভাবে উচ্চারণ করি না, এভাবে কিন্তু উচ্চারণ করি। তার মানে ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব থাকে তাহলে ওই বটা উচ্চারণ হবে না, ব্যঞ্জন বর্ণের সাথে যদি ব থাকে ওই বটা উচ্চারণ হবে না। এটাই বলছে, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি
ব ফলা যুক্ত হয় তাহলে ব ফলার উচ্চারণ হবে না। তো এটাই ছিল আমাদের ব ফলা উচ্চারণের কিছু নিয়ম। কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি ওইটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং কারো সমস্যা যদি আমাকে কমেন্ট করে থাকো, সে অবশ্যই আমার চ্যানেলটাতে একটু চোখ রাখবা, দেখবা আমি ডট সলভিং ক্লাস দিয়ে দিছি। আর আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবা। অর্থাৎ আমার সাধ্যে আমি পারি ততটুকু পর্যন্ত তোমাকে শেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।